যে একটা কমপ্লেক্স বিষয় যে আমি আমার অন্য কারো কাছ থেকে অ্যাড্রেস নিয়ে অন্য কারো বাড়িতে যাব, তাহলে এখানে সিকিউরিটির ঘাটতি পড়তে পারে। এরকম চিন্তা ভাবনা থেকে জাভা কি করলো, এই এক্সপ্লিসিট পয়েন্টার গুলো কনসেপ্টে বাদ দিয়ে দিল। হ্যাঁ, এই জন্য আরো বেশি কিছু পারপাস আছে। এই জন্য কি হলো, জাভাটা ওই তোমার অন্যান্য ল্যাঙ্গুয়েজের থেকে বেশি সিকিউর ধরা হয়। হ্যাঁ, তো দেখো এই যে সি বা এই ফিগারটা দেখতে পাচ্ছ, সি বা এই যে সি প্লাস প্লাস অ্যাপ্লিকেশন, দেখো সি প্লাস প্লাস অ্যাপ্লিকেশন সরাসরি কোথায় রান হচ্ছে? অপারেটিং সিস্টেমের মধ্যে, তাই না? ইউজার রান টাইম এনভায়রনমেন্ট অফ অপারেটিং সিস্টেম, এর মধ্যেই সি প্লাস প্লাসটা সরাসরি ইন্টারাকশন করছে। কিন্তু জাভাটা দেখো, জাভা মূলত জাভা ভার্চুয়াল মেশিন পুরোটা কি করে আছে? জাভা অ্যাপ্লিকেশনকে ঘিরে রয়েছে। তারপর লেয়ারে রয়েছে অপারেটিং সিস্টেমের সাথে জেভিএম ডিল করছে। তাহলে এখানে সিকিউরিটিটা বেশি ইনশিওর করছে না? জি স্যার। জাভা প্রোগ্রামটা, এই জাভা অ্যাপ্লিকেশনটা আমার এই জন্য বেশি সিকিউর অন্যান্য ল্যাঙ্গুয়েজের থেকে। এখানে ক্লাস লোডার, বাইট কোড আইডেন্টিফায়ার, সিকিউরিটি ম্যানেজার, এই জিনিসগুলো কনসেপ্ট গুলো রয়েছে। এই সব কিছু মিলে জাভাটা হচ্ছে বেশি সিকিউর ধরা হয়। তো রোবাস্ট কেন? রোবাস্ট হচ্ছে এটা স্ট্রংলি মেমোরি ম্যানেজমেন্ট ইউজ করে। হ্যাঁ, এটা আসলেই স্ট্রং। হ্যাঁ, অন্যান্য ল্যাঙ্গুয়েজের থেকে এটা বেশি স্ট্রং, বেশি রোবাস্ট। এটা মেমোরি ম্যানেজমেন্ট খুব ভালো। ওই যে তোমার স্ট্যাটিক নিয়ে গতদিন আমি একটু বলেছিলাম, যে মেমোরি ক্রিয়েট করার কিছু বিষয় রয়েছে। হ্যাঁ, এইগুলা মিলেই এটা। তারপরে তোমার সিকিউরিটি এনশিওর করা হলো, মেমোরি ম্যানেজমেন্ট ভালো করা হলো, ডাইনামিক্যালি গার্বেজ কালেকশন করা হয়। হ্যাঁ, এক্সেপশন এরর হ্যান্ডলিং খুব সহজেই করা হয়। এই সবকিছু মিলেই জাভাকে বলা হচ্ছে যে জাভা আসলে খুবই রোবাস্ট। আর্কিটেকচার নিউট্রাল আমরা বলেছি, কারণ ওই যে আগেও বলেছি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। যখন যে প্ল্যাটফর্মে রান করা হয় তখন সেই প্ল্যাটফর্মে এইটা। ফোন থেকে ক্লাস নেওয়া আসলে খুবই ঝামেলা। আমিও ফোন থেকে ক্লাস নিচ্ছি তো, মানে আমি ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার দিয়েছি আর ফোন থেকে হচ্ছে মাইক্রোফোনটা নিয়েছি, কারণ হচ্ছে আমার ওই ল্যাপটপের মাইক্রোফোনটা নষ্ট। জি এই স্যার। জন্য ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার দিচ্ছি, ফোন থেকে সাউন্ডটা নিচ্ছি। এই জন্য বারবার ফোন আসছে আর ঝামেলা হচ্ছে। যাই হোক, দুঃখিত। তো হাই পারফরমেন্স শো করে জাভা, এটা অন্যান্য প্রোগ্রামিং এর থেকে। যেহেতু অবজেক্ট বেস সবগুলো আমরা ব্যবহার করি, অবশ্যই পারফরমেন্স ভালো হবে। ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড হচ্ছে আমরা যে কোনো ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্ট থেকে আমরা প্রোগ্রাম করতে পারি। মনে করে একটা প্রজেক্টে অনেকগুলো ফিল্ড থেকে কম্বাইন করে ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্টে কাজ করে, সেগুলো আমরা একত্রিত করে আরএমআই বা রিমোট মেথড যেটা, এগুলো ব্যবহার করে আমরা ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন বানাতে পারি। আমরা দেখবো এগুলা। মাল্টি থ্রেডেড হচ্ছে একটা প্রোগ্রামকে অনেকগুলো থ্রেডে ভাগ করে দিতে পারি আমরা। এক একটা থ্রেড এক একটা আলাদা আলাদা কনসেপ্ট নিয়ে কাজ করে। মাল্টিপল থ্রেড একসাথে সিমিলটেনিয়াসলি আমরা রান করতে পারি। এগুলো আমরা একটু মিড টার্মের পরের দিকে দেখবো। তো এই ফিচার্স গুলো আমাদের জাভার মধ্যে রয়েছে, যে জন্য জাভা আসলে এতটা পপুলার। সি প্লাস প্লাস এর সাথে জাভার পার্থক্যটা আমি মনে হয় দেখিয়েছি নাকি? হ্যাঁ স্যার, দেখেছি না? আপনি বলছিলেন স্যার। স্যার দেখানো বলছি। হয়েছে। আচ্ছা, শুধু বলেছিলাম। দেখানো আচ্ছা দেখো, আসলে অনেক পার্থক্য রয়েছে। সি প্লাস প্লাস প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট ছিল, এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তারপরে মূলত সি প্লাস প্লাসটা ছিল সিস্টেম প্রোগ্রাম, আর জাভাটা মূলত অ্যাপ্লিকেশন ডেভেলপের জন্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। হ্যাঁ, ডিজাইন গোল দুটার আলাদা। হ্যাঁ, একটা অ্যাপ্লিকেশন বেসড, একটা একটা শুধু ইন্টারপ্রিটার কম্পাইলার ব্যবহার করে, আর জাভা কম্পাইলার ইন্টারপ্রিটার দুইটাই ব্যবহার করে। সি প্লাস প্লাসে গো টু স্টেটমেন্ট ছিল, জাভাতে সেটা নাই। তারপরে সি প্লাস প্লাস মাল্টিপল ইনহেরিটেন্স ছিল, জাভাতে সেটা নেই, বাদ দেওয়া হয়েছে কঠিন বলে বা কমপ্লেক্স বলে। মেথড অপারেটর ওভারলোডিং ছিল, সেটাও বাদ দেওয়া হয়েছে। পয়েন্টার ছিল, সেটাও বাদ দেওয়া হয়েছে। ইউনিয়ন স্ট্রাক্ট ছিল, এগুলো বাদ দেওয়া হয়েছে। কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স, এগুলো বাদ দিয়ে শুধু কল বাই ভ্যালু আছে, কোনো রেফারেন্স নাই। কারণ পয়েন্টারই তো নাই, রেফারেন্স কি দিয়ে করব? পয়েন্টার নাই, সেহেতু রেফারেন্সও নাই। এই জিনিসগুলো একটু দেখে নিও। আহ এইগুলা পার্থক্য মূলত। স্যার, ইনহেরিটেন্স ট্রিটা একটু বলবেন? ইনহেরিটেন্স পড়ো নাই তোমরা? একটা ক্লাসের প্রপার্টি আরেকটা ক্লাস থেকে ব্যবহার করে। আমরা তো স্যার একটু পড়ছি, কিন্তু খুব আচ্ছা, ভালোভাবে পড়াবো। হয়নি। হ্যাঁ, আমি পড়াবো ইনহেরিটেন্স, আমি ডিটেলস পড়াবো, টেনশনের কারণ নেই। একটু ওভারভিউটা করে নাও, দেখে নাও, তারপরে আমরা ডিটেলসে প্রত্যেকটা ধরে ধরে করবো। ইনহেরিটেন্স শিখা আসার কথা ছিল সি প্লাস প্লাসে।
ঠিক আছে, সমস্যা নেই, আমি আবার শিখিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা স্যার। না আমি শিখিয়ে দেবো। এই কনসেপ্ট গুলো বা সি প্লাস প্লাস বা সি থেকে আমাদের জাভাটা এই জন্যই আলাদা। তারপরে আমরা কিভাবে একটা জাভা প্রোগ্রাম লিখতে হয় এইটা আমরা গতদিন দেখেছি, যে একটা ফার্স্ট জাভা প্রোগ্রাম তোমাকে কিভাবে লিখতে হয়, কিভাবে হচ্ছে কি কি সফটওয়্যার কি কি প্ল্যাটফর্ম তোমার ইনস্টল করতে হয়, তারপরে কিভাবে কমেন্ট দিয়ে একটা প্রোগ্রাম লিখতে হয়। এই পর্যন্ত আমরা ছিলাম, তাই না? আর হচ্ছে প্রোগ্রামের যে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম রান করতে হলে যে কথাগুলো আমাকে লিখতে হয়, সেই কথাগুলো ডিটেলসটা আমরা একটু জেনেছিলাম যে কোনটা আসলে কেন লিখি। তো এই পর্যন্ত মূলত আমার পড়ানো হয়ে গেছে। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন জিজ্ঞাসা না থাকলে আজকে আমরা এখান থেকে শুরু করতে পারি। ঠিক আছে, এই পর্যন্ত কারো কিছু জানার আছে কি? থাকলে আমাকে বলতে পারো। তিনটা ক্লাসে যা পড়াইছি তার একটা ওভারভিউ আমি করে দিলাম। ঠিক আছে, আমার মনে হয় কারো কোনো সমস্যা নেই, তোমরা দেখেছো আমার মনে হয়। যারা দেখো নাই তারা দেখে নিও। এই কনসেপ্টটা আমরা জানি যে জাভা কোড আমরা যেটা লিখি ডট জাভা ফাইল, এটা যখন গতদিনে লিখলাম যে জাভা সি লিখে ফাইলের নামটা দিয়ে এন্টার দিলাম, তখন ওই ফোল্ডারে আরেকটা ফাইল তৈরি হয়ে গেল ডট ক্লাসের নামে। এটা দেখাইছিলাম না গতদিনে? জি দেখেছো এটা স্যার। তোমরা? হ্যাঁ ডট স্যার। ক্লাস ফাইল তৈরি হয়ে গেল। এই ডট জি ক্লাস স্যার। ফাইলটা মূলত হচ্ছে বাইট কোড। এই বাইট কোডটা কে বানায় দেয় ও বলো তো? আচ্ছা। এই ডট ক্লাস ফাইলের ভিতরে যে কোডটা থাকে এটা হচ্ছে বাইট কোড। এই বাইট কোড আমার ডট জাভা ফাইল থেকে ডট ক্লাস ফাইল, এই বাইট কোডটা কে জেনারেট করে দেয় বলো তো? জেভিএম। জেভিএমটা জেভিএম করে নয়, দেয়। জেভিএম নয়, জাভা জেভিএম। কম্পাইলার, জাভা সি। ও হ্যাঁ, জাভা জাভা সি স্যার। ওখানে তো করে কম্পাইলার, আছে জেভিএম সি। না। জেভিএম করবে কি, এই বাইট কোড নিয়ে কাজ শুরু করবে। কম্পাইলার হচ্ছে জাভা প্রোগ্রাম থেকে বাইট কোড বানায় দিল, তারপরে এই বাইট কোড নিয়ে জেভিএম কাজ করবে। জেভিএম এবং জাভা ইন্টারপ্রিটার এই বাইট কোডটা নিয়ে সে মেশিন কোডে ট্রান্সলেট করবে, যে মেশিনে রান হচ্ছে সেই মেশিনের মেশিন কোডে ট্রান্সলেট করবে। এই কাজটা জেভিএম করবে। কিন্তু এই যে বাইট কোড, যেটা এই বাইট কোডটা কে জেনারেট করে দেয়? কম্পাইলার, জাভা কম্পাইলার জেনারেট করে দেয়। দেখো এখানে যে এখানে ওভারভিউটা দেয়া আছে, দেখো ক্লাস ফাইল ডট, ক্লাস ফাইলটা ক্লাস লোডারের কাছে যায়। ক্লাস ফাইলটা হচ্ছে যে জাভা সি যেটা তৈরি করে দেয় বাইট কোড, সেই বাইট কোডটা ক্লাস লোডারের কাছে যায়, বাইট কোড ভেরিফাইড হয়, ইন্টারপ্রেটারের হেল্প নিয়ে সেটা রান টাইমে যে তারপরে হার্ডওয়্যারের সাথে সে ইন্টারঅ্যাক্ট করে। এই কাজগুলো ওই বাইট কোডের পরে হয়, বাইট কোড কম্পাইলার জেনারেট করে দেয় তারপরে হয়। তাহলে বলো তো, একটা জাভা প্রোগ্রাম যদি যেই নামে ক্লাস আছে সেই নামে রান না করি তাহলে কি রান করবে? না স্যার, কিভাবে করবে? এটা তো রুলস না। কারণ আমরা তো আগেই ক্লাসে তো স্যার ওটা ইন্ডিকেট করে দিই, আর ওই নামেই তো আমাদের ফাইলটা সেভ করতে হয়। আচ্ছা, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, কেস সেনসিটিভিটি, এই জিনিসগুলো তো সব বুঝে গেছো না? কোনটা ক্যাপিটাল জি লিখতে স্যার। হবে, জি স্যার। কোনটা স্মল লিখতে হবে। জি স্যার। হ্যাঁ এটা স্যার। আচ্ছা, ঠিক আছে। তারপরে এই যে ইনস্টলেশন প্রসিডিউর, কি কি ইনস্টল করতে হবে এটা তো তোমরা জানো। আচ্ছা, তাহলে এটা বলার কিছু নাই। জেডিকে, জেআরই, জেভিএম, এই যে পাথ সেট করার বিষয়গুলো গতদিন তো এটা করে দেখালাম। এনভায়রনমেন্টাল ভেরিয়েবলের মধ্যে যে জি কিভাবে স্যার। পাথ সেট করতে হয়, এটা যে এখানে দেখো করে দেয়া আছে, এখানে দেখে দেখে করে নিও। যারা এখনো করতে পারো নাই তারা এখান থেকে করে নিও। তাহলে এটাও হয়ে গেল। এটা যদি হয় জেডিকে, জেআরই, জেভিএম, এই তিনটা সম্পর্কে আমি ওভারভিউ দিয়েছি। জেডিকে জাভা ডেভেলপমেন্ট কিট, জেআরই হচ্ছে জাভা রান টাইম এনভায়রনমেন্ট, আর জেভিএম হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন। বলেছি না এই তিনটা সম্পর্কে? এগুলা বলেছি, জি প্রথম হ্যাঁ। ক্লাসে বলেছি। জেভিএম, জেআরই এর মধ্যে জেভিএম থাকে মূলত, আর হচ্ছে জেডিকে ইনস্টল করলে সবই পাওয়া যায়। জেডিকে এর মধ্যেই যারা রান টাইম এনভায়রনমেন্ট এবং হচ্ছে ইয়া থাকে, এটা আমি বলেছি গতদিনে, প্রথম দিনে। তো ঠিক আছে, এটাও হয়ে গেল। জাভা ভার্চুয়াল মানে বেশি বেসিক কমপ্লিট, এখন আমরা পড়া শুরু করতে পারি আমার মনে হয়। তো জাভা ভার্চুয়াল মেশিনের আর্কিটেকচারটা আমরা জানি। জাভা ভার্চুয়াল মেশিনের মধ্যে অনেক কিছুই থাকে। তোমার হচ্ছে কোডটা লোড করে, বা ওই যে তোমার জাভা ভার্চুয়াল মেশিন মূলত ওই যে ক্লাস ফাইলটাকে লোড করে, কোড ভেরিফাই করে, তারপরে এক্সিকিউট করে, এই কাজগুলো জাভা ভার্চুয়াল মেশিন করে দেয়। হ্যাঁ, দেখো এটা হচ্ছে জেভিএম এর জাভা ভার্চুয়াল মেশিনের একটা আর্কিটেকচার। জাভা ভার্চুয়াল মেশিনে ওই ক্লাস লোডার থাকে, ক্লাস লোডারটা ডট ক্লাস ফাইল যেটা কম্পাইলার করে দেয়, ওই ক্লাস ফাইলটাকে রিড করে ক্লাস লোডার, করে নিয়ে সেটা মেমোরিকে ক্লাস এরিয়া, হিপ এরিয়া, স্ট্যাক, রেজিস্টার, নেটিভ মেথড, এগুলো সবকিছুর হেল্প নিয়ে
জাভা ইন্টারপ্রেটারের হেল্প নিয়ে সে হচ্ছে কোডটাকে এক্সিকিউট করে। এখানে তেমন কিছু নাই, আপাতত জাস্ট কনসেপ্টটা রাখলেই হবে। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের এই যে লুপের যে ব্যবহারগুলো, ইলস এফ এর ব্যবহারগুলো, ব্রেক, কন্টিনিউ, কমেন্টস, এই জিনিসগুলা কি তোমাদের শেখানোর দরকার আছে? আমার তো মনে হয় এগুলো তোমরা জানো, বেসিক একই। জি স্যার লুপ জানি। জি স্যার। এই জিনিসগুলো আমি স্কিপ করব জাস্ট একটু ওভারভিউ দিয়ে। তো আজকে একটা জিনিস এখান থেকে শুরু করছি, আজকে জাভা ভেরিয়েবল। স্যার তো হ্যাঁ বলো, কিছু বলছিলেন? একজন নাকি ওয়েটিং রুমে আছে। ওয়েটিং রুম তো চালু করি নাই, অ্যালাউ করে দিয়েছি, যে কেউ জয়েন করতে পারবে। ওয়েটিং রুম রাখি ও নাই, সরাসরি জয়েন আচ্ছা করতে স্যার, ও বলে দাও আচ্ছা যে স্যার, ও নাকি পায় না সরাসরি তাই join। বলতেছে। হ্যাঁ। ওকে স্যার। তাইলে আজকে যে কনসেপ্ট একটু ভালো করে আমরা মনোযোগ দিয়ে দেখবো সেটা হচ্ছে ভেরিয়েবল। জাভাতে কত ধরনের ভেরিয়েবল আছে আর কি কি। আমরা সি প্লাস প্লাস বা সিতে কি কি ভেরিয়েবল সম্পর্কে তোমাদের ধারণা ছিল আমাকে একটু বলো তো। দু একটা নাম বলো তো, যে এই ভেরিয়েবল সম্পর্কে আমরা জানি, এগুলো ভেরিয়েবল আমরা পড়েছি। মনে আছে কি দু একটা? গ্লোবাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল, নাম শুনো না এগুলা? জি স্যার। কেউ রেসপন্স করে না। স্ট্যাটিক ভেরিয়েবল নাম শোনো নাই? না স্যার। ডিটেইলে যাওয়ানি। আবার বলে না স্যার। এগুলা তো শেখা লাগবে, তো এগুলো না জানলে ক্যারিয়ারে একেবারে বিপদে পড়ে যাবা। বেসিকটা এখানেই, তোমাকে বেসিকটা ধরতে না পারলে পরে আর এই যে জাভার পরে আর কোনো প্রোগ্রামিং তোমাদের শেখানো হবে না, এটাই শেষ। সেক্ষেত্রে হচ্ছে ভালো করে একটু আয়ত্ত করে নাও, কারণ এই যা শিখলা সি সি প্লাস প্লাস জাভা, এই তিনটাই বিক্রি করে তোমাদের খাওয়া লাগবে। এই তিনটা বিক্রি করেই, এই তিনটাকে কাজে লাগাই তোমাদের পুরো 4 বছর পার করা লাগবে, এবং জব লাইফ মানে পুরো লাইফটা পার করা লাগবে। সেক্ষেত্রে কোনো ল্যাকিংস থাকলে এই যে এখনই সময় কভার করে নেয়ার। হ্যাঁ, এটা হচ্ছে এই সময় চলে গেলে আর পারবা না। তো তোমরা পড়ে আসছো লোকাল ভেরিয়েবল, ক্লাস ভেরিয়েবল, স্ট্যাটিক ভেরিয়েবল, এগুলো পড়ে আসছো। গ্লোবাল ভেরিয়েবল সবার উপরে যেটা ডিক্লেয়ার করতে হতো গ্লোবাল ভেরিয়েবল। যাই হোক, ওই কনসেপ্ট গুলোতে আমরা যাচ্ছি না। তো জাভাতে মূলত ভেরিয়েবল 3 ধরনের, হ্যাঁ একটু মাথায় রাখবা। জাভাতে আমরা 3 ধরনের ভেরিয়েবল নিয়ে আলোচনা করে থাকি। তো সর্বপ্রথমটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। হ্যাঁ, লোকাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবলের কনসেপ্টটা হচ্ছে, আমি তিনটা নামটাকে বলে নিই। একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, আরেকটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল, আরেকটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। হ্যাঁ, এই তিনটা ভেরিয়েবল জাভাতে, গ্লোবাল ভেরিয়েবল জাভাতে সাপোর্ট করে না। তো জাভাতে এই 3 ধরনের ভেরিয়েবল আছে: লোকাল ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। খুব মনোযোগ দিয়ে দেখো, লোকাল, ইনস্ট্যান্স এবং স্ট্যাটিক, এটা নিয়ে আমরা একটু প্রোগ্রাম করে দেখবো আজকে। তো লোকাল ভেরিয়েবলটা কি? যদি কোনো ভেরিয়েবলকে আমরা কোনো মেথডের ভিতরে ডিক্লেয়ার করি, ক্লাসের ভিতরে এবং কোনো মেথডের ভিতরে, ক্লাসের ভিতরে এবং কোনো মেথডের ভিতরে, একটা ক্লাস মনে করে তৈরি করলাম, ক্লাসের ভিতরে কি মেথড নেই, সেই মেথডের ভিতরে যদি কোনো ভেরিয়েবল আমরা তৈরি করি, তাহলে সেই ভেরিয়েবলটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। ওকে, যদি কোনো ভেরিয়েবলকে আমরা মেথডের ভিতরে তৈরি করি, তাহলে সেই ভেরিয়েবলকে আমরা বলছি লোকাল ভেরিয়েবল। ক্লিয়ার? যদি কোনো ভেরিয়েবলকে আমরা ক্লাসের ভিতরে কিন্তু মেথডের বাইরে, মেথডের বাইরে নোট করে নিতে পারো, মেথডের বাইরে কিন্তু ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করি, তাহলে সেই ভেরিয়েবলটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। মেথডের বাইরে কিন্তু ক্লাসের ভিতরে, তাহলে সেটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। স্যার মেথডের বাইরে কিন্তু ক্লাসের ভেতরে? হ্যাঁ, মেথডের বাইরে কিন্তু ক্লাসের ভিতরে, তাহলে সেটা হবে ইনস্ট্যান্স ভেরিয়েবল। আর যদি কোনো ভেরিয়েবলের নামের আগে স্ট্যাটিক লাগাই, তাহলে সেটা হয়ে যাবে স্ট্যাটিক ভেরিয়েবল। কোনো ভেরিয়েবলের আগে যদি একটা স্ট্যাটিক কিওয়ার্ড লাগাই, তাহলে সেই ভেরিয়েবলটা হবে স্ট্যাটিক ভেরিয়েবল। দেখো এক্সাম্পলটা দেখো, সেটা মেথডের বাইরে ক্লাসের ভিতরে হয়ে থাকে। দেখো এই যে একটা ক্লাস তৈরি করে দেয়া আছে, ক্লাস এ, এখানে একটা ভেরিয়েবল দেয়া আছে। আমি একটা কোড করেই দিই তোমাদের, করে তারপর আমি এক্সপ্লেন করি।
দেখো আমি তাহলে কোড করতে হলে আমাকে কি করতে হবে শুরুতে নোটপ্যাড, আমরা একটা নোটপ্যাড নেই, নিউ টেক্সট ডকুমেন্ট নিয়ে আমরা একটা প্রোগ্রাম লেখার চেষ্টা করি। তো আমাকে তোমরা একটু করে বলো কি দিয়ে শুরু করব প্রোগ্রাম লিখতে। স্যার ক্লাস। স্যার ক্লাস। ক্লাস কি নাম দেবো ক্লাসের? স্ট্যাটিক বললেন না স্যার? না, স্ট্যাটিক একটা কিওয়ার্ড, স্ট্যাটিক নামে ক্লাস লেখা যাবে না, কিওয়ার্ডের নামে ক্লাস লেখা যায় না। আচ্ছা এটা যে সেভ করবো স্যার ইচ্ছা সেটা মতো দিলে। একটা হ্যাঁ কি নাম দেব, কি নাম দেব? ঠিক আছে, কিংবা যা ইচ্ছা তাই, ইচ্ছা মতো একটা নাম দেবো আমরা। ক্লাসের নাম যা ইচ্ছা তাই। ফরম্যাটটা ঠিক আছে তো? দেখো তিনটা ওয়ার্ড, যা ইচ্ছা তাই। দেখো প্রত্যেকটা শুরুতে ক্যাপিটাল লেটার দিয়েছি, রুলস ফলো করছি তো নাকি? জি স্যার। জি স্যার মেথডে করো এটা। স্মল। এই দেখো, হ্যাঁ, তো ক্লাসের নাম যা ইচ্ছা তাই। আচ্ছা, এখানে আমরা কি করব, এখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। মনে করো ইন্ট, ভেরিয়েবলের নাম কি দিব? ভেরিয়েবলের নাম দেব, আচ্ছা সিম্পল একটা নাম দেই, ডেটা ইকুয়াল 10। সেখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? এখনো কিন্তু আমি কোনো মেথড নেই নাই, কোনো মেথড নিয়েছি না স্যার। না স্যার। এখন আমি একটা মেথড নিতে চাই, সাপোজ মেইন মেথডটাই আমি লিখে ফেলবো। তাহলে কি লিখবো বলো তো? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্যাটিক ভয়েড মেইন। ভয়েড মেইন এর ভিতরে কি লিখবো? স্ট্রিং। স্ট্রিং আর্গুমেন্ট। হাফ ব্র্যাকেট স্ট্রিং এর এস কিন্তু ক্যাপিটাল, এটা মাথায় রেখো, স্ট্রিং জি স্যার। আর্গুমেন্ট আর আর্গুমেন্ট। মেইন মেথডের ভিতরে আমি এখন কি করব, মেথডের ভিতরে আমি আরেকটা ক্লাস নিতে চাই, আরেকটা হচ্ছে ভেরিয়েবল নিতে চাই। এখানে আমার মনে করো আমি নিলাম ইন্ট ডেটা 2 ইকুয়াল 20। ডেটা 2 নামে একটা ভেরিয়েবল নিলাম, যেটা 20 ডিক্লেয়ার করলাম। ওকে, জি স্যার। এখন আমি হচ্ছে প্রিন্ট করব, আরেকটা ভেরিয়েবল নেব, মনে করো এখানে ইন্ট ডেটা 3 নাম দেই, 3 ইকুয়াল 50। ওকে, কিন্তু এটার আগে আমি বলে দেব স্ট্যাটিক 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 ইন্ট ডেটা 3 ইকুয়াল 50। এখন আমি এই হচ্ছে কি করব, ভেরিয়েবল তিনটাকে প্রিন্ট করব সাপোজ। আচ্ছা, ভেরিয়েবলটাকে প্রিন্ট করব। এখন দেখো তো, এই যে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করলাম ডেটা, এই ভেরিয়েবলটা কি মেথডের বাইরে না ভিতরে? বাইরে না মেথডের ভিতরে ডিক্লেয়ার করেছি না মেথডের বাইরে ডিক্লেয়ার করেছি? মেথডের বাইরে। বাইরে স্যার এটা এই ভেরিয়েবলটা মেথডের বাইরে না? হ্যাঁ স্যার, আর ক্লাসের ভিতরে। ক্লাসের ভিতরে। ক্লাসের ভিতরে কিন্তু মেথডের বাইরে। এই ভেরিয়েবলটা হচ্ছে তোমার হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। কমেন্ট দিয়ে আমি এখানে বলে দিলাম ইনস্ট্যান্স ভেরিয়েবল। যে ভেরিয়েবলটা মেথডের বাইরে কিন্তু ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করা হয়, সেই ভেরিয়েবলটা হচ্ছে কি ইনস্ট্যান্স ভেরিয়েবল। ওকে, মনে থাকবে? জি স্যার। আর কোন ভেরিয়েবলে, যে ডেটা 3 একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের পূর্বে দেখো স্ট্যাটিক কথাটা লাগিয়েছি। স্ট্যাটিক কথাটা যদি লাগাই তাহলে সেই ভেরিয়েবলটা কি হয়? স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক স্ট্যাটিক ভেরিয়েবল। ওকে, আর এই যে মেইন মেথড নিলাম, মেইন মেথডের ভিতরে আমি আরেকটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম। এই ভেরিয়েবলের নাম কি? এই মেথডের লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল। এটা যে মেইন মেথড হতে হবে তাই না, তাও না। যে কোনো ভেরিয়েবল যদি মেথডের ভিতরে, মেইন মেথডই হতে হবে এমন না, মেথডের ভিতরে ডিক্লেয়ার করি তাহলে সেটা হচ্ছে কি লোকাল ভেরিয়েবল। তাহলে কোথায় ডিক্লেয়ার করছি এটার উপরে ডিপেন্ড করছে যে আসলে কোনটা কোন ভেরিয়েবল। বুঝতে পারছো কি? জি স্যার। তাহলে এটাই কনসেপ্ট, যদি কোনো ভেরিয়েবলকে আমরা ক্লাসের ভিতরে কিন্তু মেথডের বাইরে ডিক্লেয়ার করি তাহলে সেটা ইনস্ট্যান্স ভেরিয়েবল,
যদি হচ্ছে ভিতরে ডিক্লেয়ার করি তাহলে হচ্ছে সেটা লোকাল ভেরিয়েবল, আর যদি স্ট্যাটিক কথা লাগাই তাহলে সেটা স্ট্যাটিক ভেরিয়েবল। আচ্ছা, এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, এখানে আমি স্যার স্ট্রিং এর পরে কি হচ্ছে স্পেস হবে? কোথায় এখানে? হ্যাঁ স্যার। না দিও না। স্যার কোডটা আবার বলেন তো একটু। এই যে এটা কি বলছো তুমি? বললাম এই যে কোডটা আবার একটু প্রথম থেকে বলেন। দেখো এখানে তিনটা ভেরিয়েবল নিয়ে আমরা আলোচনা করছি। আমি এখন তোমাদের কাছে জানতে চাবো যে এই তিনটা ভেরিয়েবলের আমি একই নাম দেব। এই ভেরিয়েবলের নাম দিলাম ডেটা, এই স্ট্যাটিক ভেরিয়েবল এটার নামও দিলাম ডেটা, এখানে একটা লোকাল ভেরিয়েবল দিলাম এটার নামও দিলাম ডেটা। তাইলে কি প্রবলেমটা ক্রিয়েট করবে? আমি এখন এখানে প্রিন্ট করব ডেটা। প্রিন্ট করতে হলে কি লিখতে হয়? সিস্টেম out. ডট আউট মাথায় রেখো, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লন লাইন নিউ প্রিন্ট লন আমি এই ডেটাটা ভিতরে ডেটা এখানে একটু স্টপ দাও স্যার, এটা প্রিন্ট সেমিকোলন। লাইন নিউ না? এখানে ভেজালটা লাগছে কি? ভেজালটা লাগছে তিনটা ভেরিয়েবলের একই নাম, একটা লোকাল ইনস্ট্যান্স আছে স্ট্যাটিক। জি স্যার। তিনটা ভেরিয়েবলেরই একই নাম দিছি না? জি তো স্যার। সবগুলো একসাথেই আসবে তাহলে। এই আমি তো প্রিন্ট করলাম একটা, সবগুলো একসাথে আসবে কেমনে? স্যার স্যার ডাটা মানে ডাটাই তো স্যারের ভিতরে লিখছেন, মানে সবগুলোর নাম তো একই। লোকালটা প্রিন্ট হবে স্যার। এখন কোনটা পাবে? হচ্ছে কি আউটপুট আসবে? স্যার লোকালটা প্রিন্ট আউট হবে। স্যার এটা শুধু 20 আসবে স্যার, লোকালটা আসবে শুধু 20 আসবে। তাহলে তোমাদের মতামতগুলো ততক্ষণে বলতে থাকো যে তোমার কি মনে হচ্ছে কি আসবে। স্যার 20 আসবে, 20 আসবে স্যার। শিওর 20 আসবে। বিশেষ বে? জি স্যার। হ্যাঁ স্যার লোকালটা। ক্লাসের নাম কি ছিল? যা ইচ্ছা তাই। যা ইচ্ছা তাই ডট যা। ডট জাভা। এখানে হবে অল ফাইল। কোথায় সেভ করব? আচ্ছা আজকে ডেস্কটপে সেভ করি। ডেস্কটপ। সেভ করলাম। এখন আমি রান করব। কি লিখবো? cmcd সিডি ডেস্কটপ ডেস্কটপ। আচ্ছা জাভা জাভা সি সি, জাভা সি, যা যা ইচ্ছা তাই ইচ্ছা তাই ডট জাভা। জাভা। কি বলে এত সময় নিচ্ছে কেন? ভুল হয়েছে, এরর দেখাচ্ছে স্যার। এরর দেখাচ্ছে কেননা ডাটা ওখানে স্যার ওই যে দেখাচ্ছে এরর ডেটার ওখানে। এরর দেখাচ্ছে ওখানে যে তুমি ডেটা নামক একটা ভেরিয়েবল অলরেডি তৈরি করেছো, তুমি আর স্ট্যাটিক ভেরিয়েবল ওই নামে করতে তৈরি পারবা না, পারবা না, তোমাকে নিষেধ করছে। একবারই তৈরি করা যায়। আচ্ছা তাহলে আমি স্ট্যাটিকটাকে বাদ দিলাম, মনে করো আমি স্ট্যাটিক ডিক্লেয়ার করি নাই, এখনো তো দুইটা থাকলো তাই না? একটা হ্যাঁ, লোকাল স্যার। থাকলো, একটা ইনস্ট্যান্স থাকলো। স্ট্যাটিকটাকে আমি হচ্ছে কমেন্টের মধ্যে দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম। এবার কি হবে বলো? এবার কিন্তু আর এরর ধরছে এবার না, আসছে। দেখো এখনো কিন্তু দুইটা আছে, তবুও কিন্তু এরর ধরছে না। আচ্ছা হ্যাঁ, তাহলে এবার কি আউটপুট আসবে? আমি এবার হচ্ছে ইয়ে করি, জাভা যা ইচ্ছা তাই। দেখো 20 আসছে, 20 আসছে, লোকালটা লোকালটা আসছে, রাইট? লোকালটা আসছে, বুঝতে পারছো? তাহলে এই যে প্র্যাকটিস গুলো তোমাদের করতে হবে যে কখন কোনটা অ্যাপ্লিকেবল হবে না হবে, এই জিনিসগুলো নিয়ে একটু টেস্ট করে করে দেখতে হবে, চেঞ্জ করে করে দেখতে হবে যে আসলে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, এই প্র্যাকটিস গুলো কিন্তু তোমাদের রাখতে হবে। তাহলে স্যার, ভেরিয়েবল, হ্যাঁ বলো। স্যার এখানে যে একই নামে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সেজন্যই তো স্ট্যাটিকে এরর হ্যাঁ। আসলো, মানে কোনোটাই হলো না। হচ্ছে 10 পাক না কেন, সে হচ্ছে আগে কাকে প্রায়োরিটি দিবে? লোকালি প্রায়োরিটি দিবে, তাই না? তুমি মেন মেথডের ভিতরে তুমি প্রিন্ট করেছো, তাহলে আগে হচ্ছে লোকালি খুঁজবে সে কি ডাটা আছে, তাই না? লোকালটাকে পাবে, কিন্তু সবসময় লোকালটাকে সে প্রায়োরিটি দেবে। ওই 10 পাইলো, পরে হচ্ছে 20 দ্বারা সেটা রিপ্লেস হবে। আর যদি স্ট্যাটিক হয়, স্ট্যাটিক তো সর্বজনীন হয়, এই জন্য তোমাকে স্ট্যাটিক নিতেই দিবে না। যখন তুমি হচ্ছে জেনারেল কোনো কাজ করতে চাও যেটা সবগুলোতে একই টাইপ, তখন তুমি স্ট্যাটিক ব্যবহার করবা। গতদিন বলেছি আমি, এই ধরনের ক্ষেত্রে তোমাকে নিতেই দেবে না, সুযোগই দেবে না। আসলে একটা ভেরিয়েবল তৈরি করলে ওই নামে আর কোনো স্ট্যাটিক ভেরিয়েবল তৈরি করতে তুমি পারবে না।
তো আমার প্রশ্নটা হচ্ছে যে ডিক্লেয়ার করা আছে এরকম দেখে তুমি হচ্ছে এখন আইডেন্টিফাই করতে পারবা কিনা কোনটা লোকাল ভেরিয়েবল, কোনটা স্ট্যাটিক ভেরিয়েবল এবং কোনটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, এই আইডেন্টিফিকেশনটা তুমি করতে পারবা কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, এতটুকু বুঝলেই না হ্যাঁ স্যার তুমি চিনতে পারবা কিনা যে কোনটা কোন টাইপের ভেরিয়েবল। টাইপ কাস্টিং জিনিসটা বুঝো? টাইপ কাস্টিং না স্যার বলছি না। স্যার দশমিক নিয়ে কাজ করা কি? দশমিক দিয়ে কাজ করা না, মূলত একটা টাইপ থেকে আরেকটা টাইপে কনভার্ট করা, ফ্লোটকে ইন্টিজার বা ইন্টিজারে ফ্লোটকে কনভার্ট করা, কনভার্সন, এটা হচ্ছে টাইপ কাস্টিং। দেখো আমি এখানে কি করলাম, একটা ক্লাস নিলাম, ওই ক্লাসই থাকলো, তারপরে আমি মেন মেথড নিলাম, মেন মেথড নিয়ে একটা ফ্লোট টাইপ ডেটা টাইপ নিলাম, ফ্লোট f = 10.5। এতে তো কোনো সমস্যা নেই নাকি, আছে কি? এখানে f এর মধ্যে কি আছে? 10.5। এখন আমি এখানে বললাম যে হচ্ছে int a = f। এখন কি ঘটবে এখানে বলো তো? ইন্টিজার একটা টাইপ a, তার মধ্যে f রাখলাম, f টা কিন্তু ফ্লোট ছিল, ক্লিয়ার? তাহলে এখন তুমি এটাকে প্রিন্ট করো, মনে করো কিছু নাই, এটাকে হচ্ছে তুমি প্রিন্ট করবা, তাহলে কি আউটপুট আসবে বলো? স্যার এর মধ্যেই তো একটা আছে। হ্যাঁ, এখন আমি a প্রিন্ট করব, 10.5 আসবে স্যার। হ্যাঁ, কারণ এটাই তো প্রিন্ট করব। কি আসবে বলো? কত হবে? 10.5। 10.5 স্যার। 10 হবে স্যার, 10 হ্যাঁ? 10 সরি স্যার, 10 হবে স্যার। 10 হবে কারণ ইন্টিজার আছে। এই ফাতিতে দাঁড়াও, একটু দাঁড়াও, বুঝতে দাও, স্যার ক্লাস বুঝো, হচ্ছে না। সময় নাও, সময় নিয়ে বুঝো যে কি আউটপুট আসার কথা। আর এরর আসবে। একটা ফ্লোটের মধ্যে ছিল 10.f, সেই ফ্লোটটা আমি ইন্টিজারের মধ্যে রাখলাম, রেখে সেটা প্রিন্ট করলাম। স্যার এটা 10 আসবে, শুধু 10। পূর্ণ সংখ্যা আসতেছে যে টাইপ কাস্টিং এ। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে আমি আবার কম্পাইল করি, এটাকে কম্পাইল করলাম, দেখো এরর দেখাচ্ছে, 10 তো আসলো না। স্যার ওখানে ফ্লোটের ওখানে 10.5f আছে, যে জন্য স্যার আসতেছে ফ্লোট না। রিপ্রেজেন্ট করছে, এটাতে প্রবলেম নাই, এটা প্রবলেম না, এখানে f লেখা যায়, কোনো প্রবলেম নেই। দেখো এরর বলছে, কোন জায়গায় এরর বলছে? a = f, তার মানে ইন্টিজার হচ্ছে ফ্লোটের সমান হবে। তুমি চাইলেই একটা ইন্টিজার ভেরিয়েবলের ভিতরে একটা ফ্লোট ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করতে পারি পারো না। না, এই অধিকার তোমাকে জাভা দেয় নাই, বুঝছো? তুমি চাইলেই একটা ফ্লোট ভেরিয়েবলের ভ্যালু একটা ইন্টিজারের মধ্যে অ্যাসাইন করতে পারবা না, ক্লিয়ার? যদি করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? যদি তুমি করতে চাও তাহলে তোমাকে একটু প্রসেস করে নিতে হবে। প্রসেসটা হচ্ছে এরকম, আমি কি এর অপোজিটটা করতে পারবো? ট্রাই করে দেখো। আসলে কোনো কোশ্চেন উত্তর পারবো কি পারবো না, এটা সবচেয়ে মানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে নিজে করে দেখো। নিজে করতে লাগলেই তুমি এইটা উল্টা পাল্টায় কত ভাবে কিভাবে চেঞ্জ করা যায়, কি করা যায় না যায়, যত প্র্যাকটিস তুমি করবা তত তুমি হচ্ছে কনসেপ্ট গুলো তুমি তত ভালো আয়ত্ত করতে পারবা। আর যদি তুমি শুধু শোনো তাহলে কিন্তু শুনে রেখে দাও, তাহলে কিন্তু এটা আয়ত্ত করতে পারবে না। এজন্য যখনই মনের মধ্যে প্রশ্ন জাগবে যে এটা করলে কি হবে, এটা করলে কি হবে, সাথে সাথে তুমি 1 মিনিটের মধ্যে ইমপ্লিমেন্ট করে ফেলো, তাহলে দেখো তুমি সেগুলো ধরতে পারছো। তাহলে আমরা কিন্তু চাইলেই এই যে a এর মধ্যে f টাকে রাখতে পারি না। পারি না, কারণ f টা ফ্লোট, এটা a এর মধ্যে অ্যাসাইন করতে পারি না। যদি করতে চাই তাহলে আমাকে কাজটা এইভাবে করতে হবে, কাজটা এভাবে করতে হবে, a = int f, এটা বলে দিতে হবে। বলে দিলে এখানে কি হবে, f টাকে সে ইন্টিজারে টাইপকাস্ট করে নেবে, কনভার্ট করে নেবে, নেয়ার পরে a এর মধ্যে রাখবে। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। এইভাবে যদি তুমি দাও, তারপরে যদি তুমি a প্রিন্ট করো তাহলে 10 আসবে, রাইট? 10.5 কে সে ইন্টিজারে কনভার্ট করে 10 আউটপুট দেওয়ার কথা। দেখি রান করি। এই আবার এরর কেন? ও একটা ব্র্যাকেট মিসিস। একটা ব্র্যাকেট। হ্যাঁ,
দেখো এবার কোনো এরর ধরছে না, তাহলে এবার আমি লিখবো জাভা, দেখো 10 আসছে, তাহলে টাইপ কাজটা কিন্তু এবার হয়েছে, কিন্তু আগের বার হয়েছিল না, কারণ কনভার্সনটা আমরা করি নাই। এই জন্য যদি তুমি এভাবে রাখতে চাও তাহলে তোমাকে এরকম ভাবে টাইপ কাস্ট করে দিতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার আসো ডেটা টাইপ। জাভাতে ডেটা টাইপ ওই একই জিনিস, ডেটা টাইপ তোমরা জানোই। আসলে এগুলা তো জিনিস না, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে আমরা এখনো যাই নাই, আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যাব আমরা। আপাতত এই সি এর বেসিক গুলাই একটু চেক করা হচ্ছে, এগুলো তো আগেও পড়েছো, সেই জিনিসগুলো একটা দেখা হচ্ছে একটু একটু। অবজেক্ট তৈরি করার কনসেপ্টে যাইতে আমার আরো 1 সপ্তাহ হয়তো লাগবে। দেখো জাভাতে ডেটা টাইপ দুই ধরনের ওভারঅল যদি তুমি বলো, একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ আর একটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ। ওকে, জি স্যার। প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে যেগুলো তোমরা পরিচিত জানোই আগে থেকে, ক্যারেক্টার, বুলিয়ান, বাইট, শর্ট, ইন্ট, লং, ফ্লোট, ডাবল, এগুলোর নাম তোমাদের পরিচিত। আর নন প্রিমিটিভ ডেটা টাইপ হচ্ছে ক্লাস, ইন্টারফেস, অ্যারে। হ্যাঁ, অ্যারে হচ্ছে নিজেই একটা ডেটা টাইপ। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব এবং আস্তে আস্তে যখন প্রয়োগ করব তখন আমরা শিখবো। এই যে হচ্ছে ডেটা টাইপের ওভারভিউ চার্টটা দেখে নিও। ডেটা টাইপ প্রিমিটিভ টাইপের মধ্যে বুলিয়ান, নিউমেরিক এর মধ্যে ক্যারেক্টার, ইন্টিগ্রাল, ইন্টিজার, বাইট, শর্ট, লং, ইন্ট, এগুলো তোমরা জানো, ফ্লোট, ডাবল। আর নন প্রিমিটিভ এর মধ্যে স্ট্রিং রয়েছে, অ্যারে রয়েছে, এগুলো তো আমরা ব্যবহার করবই আস্তে আস্তে। এখন আমার কোশ্চেন হচ্ছে, তুমি বলো তো এই যে বুলিয়ান ডেটা টাইপটা কি, বুলিয়ান কি রিটার্ন করে? সত্যি মিথ্যা না স্যার? অথবা মিথ্যা, ট্রু অথবা সত্যি মিথ্যা। ফলস রিটার্ন করে, হয় ট্রু না হলে ফলস। তাহলে এটা এটা মেমোরিতে কতটুকু জায়গা নেয়? স্যার 1 বিট। 1 বিট, রাইট, 1 বিট জায়গা নেই। এবার বলো ক্যারেক্টার, একটা ক্যারেক্টার কত বাইট জায়গা স্যার নেয়? 2 বিট। বিট না বাইট? বাইট বাইট। বাইট স্যার। বলো 2 বাইট কেন হলো? একটা ক্যারেক্টার কেমনে 2 বাইট হলো? 0 1 এর জন্য। এই স্যার একটা একটা ক্যারেক্টার 1 বাইট স্যার। একটা ক্যারেক্টার 1 বাইট স্যার, একমত সবাই? স্যার 1 বাইটই তো হবে স্যার। না স্যার। পড়ে আসছো, সিতে পড়ে আসছো, সি প্লাস প্লাস স্যার 8 বিটে তো 1 বাইট হচ্ছে, তাহলে দুইটা একটা ক্যারেক্টারে তো 1 বাইটই হচ্ছে না স্যার? হ্যাঁ, সেটা কনফিডেন্টলি বলো। কনফিডেন্টলি বলছি স্যার। আর কেউ বাকিদের মতামত? পড়েছো মেমোরি ম্যানেজমেন্ট, পড়েছো সিতে একটা ক্যারেক্টার 1 বাইট নেয়, ইন্টিজার 2 বাইট নেয়, এগুলো পড়েছো না? জি স্যার। এখন কথা হচ্ছে সি বা সি প্লাস প্লাস যখন করেছো তখন সি বা সি প্লাস প্লাস প্রোগ্রামিং কোন ধরনের মেমোরি ম্যানেজমেন্ট ইউজ করে? আস্কি কোড, রাইট? আস্কি কোড নাম শুনেছো না? জি স্যার। বলো তো স্মল এর আস্কি কোড কত? মনে নাই স্যার। মনে নাই? 65। কত পেলে? যাই হোক, জেনে নিও। এখন হচ্ছে এই আস্কি রিপ্রেজেন্টেশনে একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে 1 বাইটই জায়গা লাগে। সেই সূত্রে এতদিন ধরে তোমরা জেনে আসছো যে একটা ক্যারেক্টার 1 বাইট। 1 বাইট। জাভা কিন্তু ইউনিকোড সিস্টেম ইউজ করে। ওকে, জাভা ইউনিকোড সিস্টেম ইউজ করে। ইউনিকোড সিস্টেমে, এটা একটু ভালো করে নোট করে নিও, ইউনিকোড সিস্টেমে সবচেয়ে ছোট যে ভ্যালু, ইউনিকোড সিস্টেমের সবচেয়ে ছোট যে নাম্বার, সেটা রিপ্রেজেন্ট করতেও 2 বাইট জায়গা লাগে। স্যার সেই জন্য আরেকবার বলবেন? আমি আবার বলছি, জাভা ইউনিকোড সিস্টেম ব্যবহার করে। ওকে, জাভা ইউনিকোড নাম্বার সিস্টেম ব্যবহার করে, যার ফলে ইউনিকোড নাম্বার সিস্টেমে সবচেয়ে ছোট ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করতে হলেও 2 বাইট
জায়গা লাগে। সেক্ষেত্রে জাভাতে একটা ক্যারেক্টার 2 বাইট, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। সি সি প্লাস প্লাসে একটা ক্যারেক্টার 1 বাইট, জাভাতে এসে ইউনিকোড সিস্টেমের কারণে একটা ক্যারেক্টার 2 বাইট। মাথায় রেখো, এখানে দেয়া আছে কোনটা কতটুকু মেমরি নেয়, এটা দেয়া আছে, চারটা একটু আয়ত্ত করে নিও। এই যে এখানে কোশ্চেনটাও রয়েছে, why character use 2 bytes in Java and what is /u0000। এই কোশ্চেনের উত্তরটা এখানে দেয়া আছে, বিকজ জাভা ইউনিকোড সিস্টেম ব্যবহার করে, আস্কি কোড নয়। সি সি প্লাস প্লাস এর মতো আস্কি কোড নয়, জাভা ইউনিকোড ব্যবহার করে। আর ইউনিকোড সিস্টেমে লয়ার রেঞ্জটাই হচ্ছে এটা, যেটা রিপ্রেজেন্ট করতে 2 বাইট লাগে। সুতরাং জাভাতে একটা ক্যারেক্টার 2 বাইটস। পারা যাবে পরীক্ষা আসলে? জি স্যার। এখানে কেন জাভা আস্কি কোড ব্যবহার করে, এই কোশ্চেন ইউনিকোড ব্যবহার করে, এই ব্যাখ্যাটা দেয়া আছে, তোমরা ব্যাখ্যাটা পড়ে নিও। কেন জাভা আস্কি ছেড়ে ইউনিকোডে গেল, কোশ্চেন উত্তরটা এখানে দেয়া আছে। আস্কিতে কি কি প্রবলেম ছিল, যেটা এটাতে সমাধান করা হলো। why java uses unicode system, এই কোশ্চেনের উত্তরটা এখান থেকে পড়ে নিও। জি স্যার। অপারেটর নিয়ে আমার মনে হয় না আলোচনা করার কিছু দরকার আছে, আছে কি? ইউনারি অপারেটর, অ্যারিথমেটিক, লজিক্যাল, রিলেশন, বিটওয়াইজ, অ্যাসাইনমেন্ট, এগুলো তোমরা জানো, রাইট? জি স্যার। না স্যার, এগুলো জানো, সিতে পড়েছো? ভুলে গেছি স্যার, আরেকবার বলেন। না, এগুলা ওই যে সি এর যে বইটা পড়েছো ওই বইটা থেকে একটু রিভিউ করে নিও। বিটওয়াইজ, এন্ড অপারেটর, অর অপারেটর, লজিক্যাল অপারেটর, হ্যাঁ এগুলো পড়েছো। যোগ বিয়োগ গুণ ভাগ, অ্যারিথমেটিক অপারেটর, ডাবল ইকুয়াল কখন ব্যবহার করা হয়, সিঙ্গেল ইকুয়াল কখন ব্যবহার করা হয়, নট অপারেটর, এগুলো পড়েছো না? কোড করার সময় তো এগুলো ব্যবহার করোই সব সময়। এন্ড কিভাবে দিতে হয়, যে দুইটা এম্পারসেন্ট দিলে এন্ড হয়, লজিক্যাল অপারেটর, লজিক্যাল এন্ড, দুইটা সোজা দাগ দিলে অর হয়, লজিক্যাল অর, এগুলো পড়েছো না? জি স্যার। না স্যার, এগুলো ভুলে গেছি স্যার। এগুলো সি এর বই থেকে পড়ে নিও। এগুলো মানে মূলত আমার পার্ট না, জাভার পার্ট না, তবুও আমি একটু মনে করাই দিচ্ছি তোমাদের, যে জিনিসগুলো তোমাদের লাগবে এগুলো একটু পড়ে নিও। যারা জানো না তারা সি এর বই দেখে পড়ে নিও। হ্যাঁ, সি এর বইতে এগুলো ডিটেলস ভালো করে দেয়া আছে, এগুলা আমি স্কিপ করে যাবো আর কি। তোমরা যারা একান্ত প্রবলেম তারা একটু পড়ে নিও। তো তারপরে তোমরা এই যে প্লাস প্লাস অপারেটর, প্লাস প্লাস, মাইনাস মাইনাস, ইনক্রিমেন্টাল অপারেটর, এগুলো জানো তো? একটা লুপ যখন চালাতে পারো তখন তুমি ইনক্রিমেন্টাল অপারেটর অবশ্যই জানো, তাই না? আই প্লাস প্লাস লেখো না সবসময়? জি স্যার, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, হ্যাঁ। ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এগুলো তো জানো, ইউনারি অপারেটর। তো এখান থেকে এখানেও যা আছে এগুলো একটু পড়ে নিও। প্লাস প্লাস এ আর এ প্লাস প্লাস, এই দুটোর মধ্যে পার্থক্য কি জানো তো? জি স্যার। জি স্যার। প্লাস প্লাস আই, কি পার্থক্য? স্যার প্লাস প্লাস Plus- আই আগে ইনক্রিমেন্ট করে, পরে সেটা ইয়া করে। একবার ওকে, ঠিক আছে, কনসেপ্ট ঠিক আছে, এক এক করে বাড়বে আর এক এক করে কমবে। বুঝেছি, পারো তোমরা। তাহলে এই অপারেটর গুলো ওইগুলাই সিতে যেগুলো পড়েছো এইগুলাই একটু দেখে নিও, যাতে আমাদের ভবিষ্যতে কাজ করতে গেলে এগুলো নিয়ে আর বলতে না হয় যে এটা কি অপারেটর স্যার, এটা কি করব স্যার, এখানে কি ব্যবহার করব স্যার, এই কোশ্চেন গুলো যেন না আসে। এই জিনিসগুলো একটু দেখে নিও। এখন আসতে হবে কিওয়ার্ডস এ। কিওয়ার্ডস নিয়ে একটু আলোচনার বিষয় আছে, কারণ এখানে সি বা সি প্লাস প্লাস এর বাইরেও নতুন অনেক কিওয়ার্ড এখানে আছে, যেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। কিওয়ার্ডের একটা লিস্ট এখানে থাকার কথা, এখানে তো দেখছি না, এখানে সিরিয়াল করে দিয়েছে, অন্য কোথাও থেকে একটু দেখি। কিওয়ার্ডের লিস্টটা কই আছে?
কই গেল কিওয়ার্ডের চার্ট একটা ছিল যে, এই যে এখানে পাওয়া গেছে। দেখো এই যে এই কিওয়ার্ড গুলো, এর মধ্যে তোমরা আমাকে বলো তোমরা কয়টা সম্পর্কে জানো এবং কয়টা সম্পর্কে জানো না। অ্যাবস্ট্রাক্ট আগে নাম শুনেছো? না স্যার। না স্যার। অ্যাবস্ট্রাক্ট অ্যাসার্ট নাম শুনো নাই। বুলিয়ান নাম শুনেছো? হ্যাঁ স্যার। ব্রেক, ব্রেক নাম শুনেছো? ব্যাক হ্যাঁ শুনেছি, স্যার। ডু শুনেছি, ব্রেক শুনেছো? ব্রেক, ব্রেক স্টেটমেন্ট করেছো না? হ্যাঁ কেস, স্যার। হ্যাঁ স্যার। রাইট, কেস, কেস শুনেছো? সুইচ কেস ব্যবহার হ্যাঁ করেছো? স্যার, ডাবল, তারপরে গো টু, এগুলো শোনা আছে। তারপরে যে হোয়াইল, স্ক্যান শুনেছো? ফর ডিফল্ট শুনেছো? ডাবল, এলস, এলস এলস, ইফ, নিউ, ফাইনাল, ফাইনালি মনে হয় শোনো নাই। কন্টিনিউ। মোটামুটি অনেকগুলো শুনেছো, অনেকগুলো কিছু নতুন আছে, তাই তো? হ্যাঁ এই নতুন যেগুলো আছে এইগুলার সম্পর্কে আমাদের আস্তে আস্তে জানা লাগবে। এটা দুইটা উপায় হতে পারে। একটা হচ্ছে সবগুলো ধরে ধরে এখন শেখা আমার মনে হয় একটু কঠিন হয়ে যাবে। তার চাইতে সহজ উপায় হচ্ছে আমরা হচ্ছে টপিক ধরে ধরে পড়তে থাকি, পড়তে যে যখন যে কিওয়ার্ড লাগবে তখন সেটা শিখে নেব, নাকি? জি স্যার। আমার মনে হয় সেটাই ভালো হবে। কারণ এই সবগুলো যদি এখন শিখাতে চাই তাহলে কিন্তু সিলেবাসের শেষ দিকে আমাকে আবার এখন চলে যেতে হবে। কারণ বেশ কিছু আছে যে থ্রোজ, এগুলো আমি ফাইনালে পড়াবো। তো সেক্ষেত্রে এটা এভাবে না পড়ে আমরা আমাদের টপিক গুলো আগাতে থাকি। যখন আমাদের যেটা লাগবে তখন আমরা সেই কিওয়ার্ড সম্পর্কে জেনে নেব। তো পরীক্ষায় কিন্তু আসতে পারে যে এমন কয়েকটা, আমার কোশ্চেন গুলো আসলে একটু আলাদা হয়, গতানুগতিক থেকে একটু আলাদা হয়। তোমরা একটু বিগত বছরের কোশ্চেন গুলো নিয়ে অ্যানালাইসিস করতে পারো। আসলে গতানুগতিক তোমরা যেভাবে পরীক্ষা দাও, আমার কোর্সের কোশ্চেন গুলো আমি সেরকম ভাবে করি না, একটু ব্যতিক্রম করার চেষ্টা করি। তো যেহেতু এখন আমরা অনলাইন প্ল্যাটফর্ম, তো অনলাইনে তো সেরকম কিছু হচ্ছে না বা হয় না। তো আসলে আমার ওই জাভা পরীক্ষার কোশ্চেনে কোনো তেমন লেখালেখির কিছু থাকে না। জাস্ট প্রোগ্রামের আউটপুট খুঁজে বের করতে হয়, এরর ডিটেক্ট করতে হয়, কারেক্ট করতে হয়, আর ছোটখাটো 1-2 মার্কের লজিক্যাল কিছু কোশ্চেন থাকে। তো সেখানে এরকম একটা কোশ্চেন থাকতে পারে, মানে এই 1 মার্কের কোশ্চেন গুলোর মধ্যে, যে হচ্ছে আহ, কয়েকটা জাভা কিওয়ার্ডের নাম লেখো, এরকম না হয়ে এরকম আসতে পারে যে এমন কয়েকটা জাভা কিওয়ার্ডের নাম লেখো যেগুলো সি বা সি প্লাস প্লাসে তুমি জানো না, জাভাতে এসে নতুন শিখেছো। এরকম ভাবে একটু প্রিপারেশন নিয়ে রেখো যে হচ্ছে এই কিওয়ার্ড গুলোর নাম বা কাজ পরীক্ষা লিখতে আসতে পারে। যদি অনলাইনে হবে তো এখন তো সিস্টেমটা চেঞ্জ, আমরা হয়তো সেরকম ভাবে আমাদের পারদর্শিতা দেখাতে পারবো না পরীক্ষার হলে। আমাদের অভিজ্ঞতাগুলো বা রিটেন লেখাটা একরকম, আর এই এমসিকিউ ফিল আপ করার বিষয়টা আরেক রকম। দেখা যাক পরিস্থিতি কিরকম হয়, কবে স্বাভাবিক হয়, কিভাবে হয়। তো এই কিওয়ার্ড গুলো সম্পর্কে আমরা আমাদের জানতে হবে আর কি, আস্তে আস্তে আমরা জানবো ইনশাল্লাহ। তো এখন দেখো আমি কিন্তু অনেক কিছু কভার করেছি, কিন্তু তোমাদের এখন কভার করতে হবে। দেখো এই যে বাম পাশের এই চ্যাপ্টার 1 কিন্তু আমার শেষ, দেখতে পাচ্ছ? এই যে কিওয়ার্ড পর্যন্ত কিন্তু আমার পড়ানো শেষ। এখন আমি জাভা শুরু করতে পারি। এখন আমি জাভা শুরু করি নাই, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শুরু করি নাই। কিওয়ার্ড পর্যন্ত শেষ, এই কথাটা ভুল। দেখো নিচের দিকে কি আছে, দেখো তো, জাভা ইফ এলস, এটা কিন্তু আমি শিখাবো না। এই যে ইফ এলস, দেখতে পাচ্ছ কার্সর মাউসটা? জি স্যার। এলস এটা তোমরা জানো, সুইচ জানো, ফর লুপ জানো, হোয়াইল লুপ খুব ভালো করে জানো, ডু হোয়াইল লুপ খুব ভালো করে জানো, ব্রেক, কন্টিনিউ, কমেন্টস, জাভা প্রোগ্রাম, এই পর্যন্ত আমার পড়ানো শেষ। সামনে দিন দেখো এই যে জাভা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, এই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে ঢুকলেই মূলত আমার জাভা পড়ানোটা শুরু হবে। এর আগ পর্যন্ত যতটুকু আছে এইটুকু তোমাদের পার্ট, এইটুকু আমি এই 2টা ক্লাসে ওভারভিউ করে দিলাম, 3টা ক্লাসে। এখন বাকিটা তোমরা যার কোনো প্রবলেম থাকলে একটু ঝালাই করে নাও। সামনের দিন থেকে ইনশাল্লাহ আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট থেকে পড়া শুরু করব। এখন আমরা কিছু প্রোগ্রাম, গতদিনে যেহেতু শুধু হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা প্র্যাকটিস করেছিলাম, আজকে আমরা কিছু বেসিক প্রোগ্রাম ট্রাই করার চেষ্টা করতে পারি। যেমন তোমরা কি একটু সহজ যদি বলি,
ফ্যাক্টোরিয়াল নাম্বার বের করার কোডগুলো পারো? এই বেসিক কোডগুলো। একটা নাম্বার ফ্যাক্টোরিয়াল, মনে করো 5 এর ফ্যাক্টোরিয়াল কত হবে, এটা বের করতে পারবা? এরকম এরকম প্রোগ্রামগুলো করতে পারো? বা মনে করো আমি ফিবোনাকি সিরিজ বের করব, কিংবা একটা নাম্বার প্রাইম কিনা চেক করব, এই কোডগুলো কি করতে পারো না তোমরা? স্যার করছিলাম এগুলো। করছিলাম স্যার। করছিলাম না, ইনস্ট্যান্ট করতে পারো কিনা? যে কোনো সময় তোমাকে দেওয়া হলে তুমি এগুলো ইমপ্লিমেন্ট করতে পারবা কিনা না দেখে? এক কথায় কিভাবে কোড সাজাতে হয় এই জিনিসটা তোমার মাথায় আছে কিনা? লুপ কিভাবে লিখতে হয়? তোমাকে যদি আমি এখন ইনস্ট্যান্স বলি, তুমি একটা প্রোগ্রাম করো হচ্ছে তোমার একটা নাম্বার ফ্যাক্টোরিয়াল কত হবে সেটা বের করার জন্য, তুমি সেটা করতে পারবা কিনা? স্যার লজিকটা পারবো। লজিকটা না, কোড কমপ্লিট করে রান করতে পারবা কিনা? এরকম কোয়ালিটি সি যদি বা সি প্লাস প্লাস দিয়ে হয় পারবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সি সি প্লাস প্লাস দিয়ে পারলে জাভাতেও পারবা, কারণ আমি এখনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তো করছি না, এখনো তো সি স্টাইলে কোড করছি। দেখো আমি একটা লুপ চালিয়ে কোড করবো, ঠিক আছে তোমরা পারবা, আমাকে একটু হেল্প করো। তাহলে দেখো এই যে ক্লাস নিলাম, ওই যা ইচ্ছা তাই, এর ভিতরে আমি হচ্ছে ইয়া করব, ফ্যাক্টোরিয়াল বের করব। মনে করো একটা নাম্বার ইনপুট, একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করব। মনে করো একটা ভেরিয়েবল নিলাম ইন্ট a ইকুয়াল 5, এখন এই 5 এর ফ্যাক্টোরিয়াল বের করব। এখন বলো তো কি লিখবো, কি করতে হবে আমাকে? কি ব্যাপার 5 ওঠে না কেন? 5 a ইকুয়াল 5 দিলাম, এখন এর ফ্যাক্টোরিয়াল বের করব, তাহলে কি করতে হবে বলো তো? কেউ একজন আমাকে সাজেস্ট করো। তো একটা লুপ চালাতে হবে না? স্যার আচ্ছা একটা লুপ চালাবো, মনে করো একটা আই নিলাম, তাহলে একটা লুপ চালাবো ফর, হ্যাঁ লুপ চালাই নাকি? হ্যাঁ i equal to 1, 1 আইটা চলবে আই হচ্ছে n সংখ্যক পর্যন্ত চলবে, লেস দেন n পর্যন্ত। এ পর্যন্ত চালায়। তাহলে এনটা ডিক্লেয়ার করা লাগতো। আচ্ছা এ পর্যন্ত তাহলে আমরা স্যার আপাতত 5 পর্যন্ত যদি যেতে হয় হচ্ছে n ডিক্লেয়ার করব না। তাহলে জি স্যার, এরপর i is less than equal 5। i হ্যাঁ, প্লাস i I প্লাস plus- প্লাস। আচ্ছা এখন কি করব? এ ইনটু না আর এখন ম্যাথমেটিক্যাল কিছু লিখতে হবে, মানে আমরা কি আউট করতে চাচ্ছি আসলে সেটা তো আমরা লিখতে হবে স্যার। কি স্যার প্রিন্ট করব সেটা লিখতে হবে না? আমরা ফ্যাক্টোরিয়াল বের করব। লজিকটা i লিখতে into হবে। n হবে স্যার। i ইনটু n তো এখানে i into a। হ্যাঁ i ইনটু a হবে। আই ইনটু এ হবে? i ইনটু f সমান সমান কিন্তু তাহলে বলো চিন্তা না করো, একটু পড়ানোর চেষ্টা করো। স্যার f ইকুয়াল i ইনটু a, হুম? f ইকুয়াল i। এফ কোথায় পাইলা তুমি? না না f হবে, f কোথায়, f নাই। আচ্ছা ওখানে তো ডিক্লেয়ারই করিনি, ঠিক আছে ডিক্লেয়ার করব তাই স্যার। বলতেছো? স্যার a ইকুয়াল একটা declare- a ইনটু i এটা লিখলে হবে না? সেটা a দিতে a ইকুয়াল a ইনটু i সেমিকোলন। বললাম স্যার i minus 1 হবে। i minus 1 হবে জি স্যার। কেন? i কেন হবে বলো তো? i মাইনাস স্যার মান প্রত্যেকবার n এর i এর মান 1 করে কমাতে। ও না, এখানে i minus 1 হবে না, a minus। একটু কনফিউশন হচ্ছে স্যার। নাকি এরকম চাচ্ছ যে এ থেকে শুরু করবা, n সংখ্যক পর্যন্ত চলুক স্যার। 1 পর্যন্ত চলবে, এখানে মাইনাস মাইনাস এরকম চাচ্ছ? না এটা না। তুমি কি চাচ্ছ বলো? স্যার এখানে যদি a ইকুয়াল 1 করি তাহলে লুপের মধ্যে মাইনাস মাইনাস দিলে স্যার
এখানে যদি a ইকুয়াল যদি 1 উপরে যেটা ডিক্লেয়ার করলাম a ইকুয়াল টু 1 যদি লিখি 5 এর জায়গায়, তারপরে ফর লুপের মধ্যে আমরা ইন্টিজার ডিক্লেয়ার করে দিলাম i ইকুয়াল টু 2, তারপরে হচ্ছে যে i লেস দেন n সংখ্যক পর্যন্ত চলুক, তারপরে i প্লাস প্লাস হয়ে যাবে। মান কত? n তো আমি বলছি না, n আচ্ছা। এর মান আমি চাচ্ছি না, আমি 5 এর ফ্যাক্টোরিয়াল নেব, n পর্যন্ত কেন যাব? না স্যার, আমি বললাম যে যদি আমরা n সংখ্যক নিই, আর যদি 5 নিই তাহলে তো ওখানে তো 5 ডিক্লেয়ারই করা আছে। 5 এর ফ্যাক্টোরিয়াল নেব, কি করতে হবে আমাকে বলো। চিন্তা করো, সিএসসি তে যখন তুমি পড়বা তখন একটা জিনিস মাথায় রাখবা যে তুমি চিন্তা করতে পারছো কিনা, এটাই তোমার কাজ, আর কোনো কাজ নেই। এই সিএসসি তে পড়ে আর কিছু হবে না যদি তুমি এই চিন্তা শক্তিটাকে ডেভেলপ করতে না পারো। তুমি যতটা মাথাটাকে খাটাতে পারবা তত তুমি হচ্ছে লজিক ডেভেলপ। একটু মাথাটা খাটানোর চেষ্টা করো, আমি আসি, সময় দিচ্ছি তোমাকে, চিন্তা করে আমাকে বলো যে স্যার এখানে স্যার i ফর লুপে i ইকুয়াল 1, i লেস দেন ইকুয়াল 5 আর i প্লাস প্লাস। তাই বলছো? i প্লাস প্লাসই তো হবে। i ইকুয়াল 1, i ইকুয়াল 1, তারপর 1 i লেস দেন ইকুয়াল a, i লেস দেন ইকুয়াল কত? a i প্লাস i প্লাস প্লাস। আগে লিখেছিলাম, এটা বলতেছ? জি স্যার, এটাই ঠিক আছে, a ইকুয়াল a ইনটু i। জি স্যার, এটা একটু রান করে দেখলেই তো। একটু রান করব? জি স্যার, একটু রান করেন। কি আসে আমাদের ভুল কোথায়? দেখো তো কি আসছে। এরকম তো আসার কথা না, কথা কি? এরর না স্যার, বলো কি ভুল হচ্ছে আমাদের, চিন্তা করো। স্যার ইন্ট আর একটা ফ্যাক্টোরিয়ালকে আমরা যদি ফ্যাক্ট মানে বা এফ ধরে নিয়ে তারপর আবার এখানে এর জায়গায় তুমি বলতে স্যার আরেকটা ওখানে ভেরিয়েবল ধরে নিলে হ্যাঁ কেমন? আরেকটা ভেরিয়েবল নেই, আর এখানে এর জায়গায় স্যার এফ নিয়ে এফ ইজ ইকুয়াল টু এ ইনটু আই, আরেকটা ভেরিয়েবল। হ্যাঁ স্যার, এখন না এ ইনটু না এখন বলছো? না এফ ডট আই। হ্যাঁ স্যার, f ইনটু i। স্যার এফ ইনটু আই হবে স্যার। আর আর এফটাকে স্যার আমরা 1 থেকে শুরু করি, তাহলে কেমন হবে? বলো কি বলো, আরেকটু বলো। স্যার এফটাকে 1 থেকে শুরু করলে কেমন হবে? ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু এফ ইনটু আই দেই যদি, আই না 1, কি লিখবো এখানে বলো, আমাকে কি লিখতে হবে বলো। f ইকুয়াল 1। ইকুয়াল টু 1। f ইকুয়াল 1। হ্যাঁ, জি স্যার, ইনিশিয়ালাইজ করতে হবে। আর স্যার আপনার আর নিচে f ইকুয়াল f ইনটু i। আই f ইকুয়াল f ইনটু আই i। স্যার রেজাল্ট আসবে অবশ্যই। ঠিক আছে, এবার জি স্যার। দেখি এবার কি বলে। তাও এরর। কত আসলো? জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, আমার আউটপুট 120। আচ্ছা ফ্যাক্টোরিয়াল তো 120 হয় না? হুম। জি স্যার। কোড কে করলো বলো, আমি করলাম না তোমরা করলা? আমরাই স্যার, অনেক সবাই মিলে। আমরা এখানে সব সবাই মিলে করো। প্রথমে কত ভুলভাল কথা বললাম, তারপরে চেঞ্জ করে 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 ঠিক করলাম। এই কাজটাই নিজ নিজে বাসাতে নিজের পিসিতে নিজে নিজে করা লাগবে, তাহলে তুমি প্রোগ্রামার হতে পারবা। বুঝাতে পারলাম? ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, ভুল হবে, এটাই নিয়ম। কিন্তু এই যে সংশোধনটা তুমি চেঞ্জ করে 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 এই যে ফাইনালি তুমি তোমার আউটপুটটা পেয়েছো, এখন তো বুঝতে আমার মনে হয় না কষ্ট হচ্ছে যে আসলে কিভাবে কি হলো। কষ্ট হচ্ছে কি? আমার মনে হয় বুঝে গেছো। আমার মনে হয় নতুন করে আর বলার দরকার নেই এখানে কি ঘটলো, কারণ সব তো তোমরাই করলা। এইভাবে যদি তুমি প্র্যাকটিস করো, ভুল করতে 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 তুমি যদি একসময় শিখে যাও, তাহলে দেখবা যে আসলে সব ভুলগুলাই একসময় আর ভুল মনে হচ্ছে না। এখন আমরা একটু নতুন কাজ করি, তাহলে ফ্যাক্টোরিয়াল পেরে গেলা, তোমরাই পারলা। এখন বলো
আমরা কি করব এরপরে ফিবোনাকি সিরিজ বের করব বলো ফিবোনাকি সিরিজ তো বুঝো জি স্যার ফিবোনাকি সিরিজটা কি বলো তো প্রথম দুইটা সংখ্যা যোগ করে পরের সংখ্যা বের হয় তাই না জি স্যার এটা যোগ করলে পরেরটা পাওয়া যায় আর শুরুতে 0 আর 1 ফিক্সড হয়ে যায় তাই না শুরুতে 0 আর 1 ফিক্সড তাহলে এবার বলো তো শুরুতে 0 আর 1 ফিক্সড প্রিন্ট করতে হবে তারপরে হচ্ছে ওই দুটো যোগ করে পরেরটা তারপরে দুটো যোগ করে পরেরটা এভাবে যাবে রাইট তাহলে আবার বলো আমরা ফিবোনাকি সিরিজ বের করব কিভাবে কোড কি লিখবো বলো মনে করো আমি 10 পর্যন্ত ফিবোনাকি সিরিজ বের করব n ইকুয়াল 10 10 পর্যন্ত ফিবোনাকি সিরিজ বের করব তাহলে বলো এবার আমি কি করতে পারি স্যার এখানেও তো লুপ চালাতে হবে স্যার এটা প্রি ইনক্রিমেন্ট লুপ চালাতে হবে না কি করব আমাকে বলো আমি কাজ করব তোমরা বলবা আমি লিখব ফর করে পরের সংখ্যা পাওয়া যাবে আর শুরুতে 0 আর 1 ফিক্সড করে প্রিন্ট করতে হবে হ্যাঁ 0 হ্যাঁ স্যার i equal to 0 i ইকুয়াল একটা 0 ভেরিয়েবল 0 আর একটা ভেরিয়েবল 1 আর একটা আচ্ছা। ভেরিয়েবল 10 পর্যন্ত ভেরিয়েবল 1 এই দুটো ফিক্সড করে দিতে হবে মনে করো জি n1 স্যার ইকুয়াল n equal to 0 n2 n2 ইকুয়াল equal to আর n2 One. equal to স্যার 1 n2 ইকুয়াল 1 তারপর ফিক্সড করে হচ্ছে জি স্যার আর লুপের একটা i ডিক্লেয়ার করা লাগবে তো ডিক্লেয়ার করেছি এই যে শুরুতে হ্যাঁ আই ডিক্লেয়ার করা আছে সমস্যা নেই এবার কি করব বলো আর একটা 10 পর্যন্ত নিব এটার জন্য ওটা মানে ভেরিয়েবল না লাগবে ডিক্লেয়ার করেছি সেটা হচ্ছে n জি equal to স্যার 10 স্যার এখন লুপ হচ্ছে- লুপ করতে হবে i ইকুয়াল স্যার এর জায়গায় n করে দেন স্যার লুপটা কত থেকে চালাবো বলো স্যার 0 থেকে 2 থেকে স্যার 2 থেকে কেন 0 থেকে কেন 2 থেকে বলো তো স্যার 10 0 আর 1 তো নিয়ে 10 আসছে পর্যন্ত। এখন 2 থেকে 0 আর 1 তো নেয়াই আছে রাইট আচ্ছা হ্যাঁ জি স্যার 2 থেকে কত পর্যন্ত যাব 10 পর্যন্ত স্যার 10 পর্যন্ত। 10 পর্যন্ত। পর্যন্ত রাইট জি এটা স্যার প্রি ইনক্রিমেন্ট হবে এটা হ্যাঁ প্রি ইনক্রিমেন্ট দেব জি স্যার এটা প্রি ইনক্রিমেন্ট স্যার পর 10 পর্যন্ত যেহেতু 10 এর পরে তো আর হচ্ছে না আর এখানে সামনেটুকু মানে বাড়বে 0 থেকে 10 পর্যন্ত তো প্রি ইনক্রিমেন্ট হচ্ছে প্রি ইনক্রিমেন্টের যোগফল তাই নাকি maybe। বলে নাও দিলাম তারপর বলো কি করব এখানে কি করব আর একটা ভেরিয়েবল নেওয়া লাগবে মানে যোগফলটা একটা জায়গায় রাখার জন্য আরেকটা ভেরিয়েবল লাগবে ওকে আমি হ্যাঁ। নিলাম এটার নাম কি দিব টোটাল নেন টি নিলেও হবে স্যার টি টোটাল যেহেতু আসবে ঠিক আছে পি তাহলে পি ইকুয়াল n1 plus n2 n1 প্লাস এরপর এখন প্রিন্ট করা লাগবে না তাহলে তো শুধু একটা আসবে 3 নাম্বারটা আমি তো 10 পর্যন্ত একটা আসবে তাহলে কি করা লাগবে বলো n1 equal to n2 equal to p ইকুয়াল n1 plus n2 ঠিক আছে এটা বুঝলাম তাহলে 3 নাম্বার ভেরিয়েবলটা তুমি p এর মধ্যে পাইলা এরপর মাথাটা চিন্তা করো তো স্যার n1 ইকুয়াল n2 তারপর আবার হবে n2 ইকুয়াল p স্যার n1 টাকে n2 এর ভিতর রাখতে হবে স্যার তারপর n2 কে আবার হচ্ছে স্যার p এর ভিতর রাখতে হবে আচ্ছা n2 ইকুয়াল p তাই তো হ্যাঁ স্যার হ্যাঁ তাহলে লুপ 10 বার চললে আচ্ছা স্যার i তাহলে- ইকুয়াল 1 হবে না 2 হবে স্যার কনফিউশন i ইকুয়াল কত হবে বলো এখানে স্যার 1 থেকে তো চলার কথা এখানে 3 দিতে হবে আর অথবা এখানে যদি 2 থেকে শুরু করো তাহলে এখানে ইকুয়াল দেওয়ার দরকার নেই হ্যাঁ জি আবার প্রিন্ট করব কি বলো তো টোটালটা স্যার n3 না পি হবে n1 n2 তো প্রিন্ট করে দেওয়া লাগবে 0 আর 1 হ্যাঁ স্যার n1 তাহলে তো স্যার প্রিন্ট করব আর হচ্ছে এটা পি হবে হ্যাঁ টোটালটা ঠিক আছে মনে হচ্ছে স্যার রান করলে বোঝা যাবে করলে বুঝা যাবে দেখি কি বলে পিটাকে প্রিন্ট করতে দিচ্ছে না স্যার n3
স্যার পি তে স্যার ও যে পি তো প্রিন্টেড পি ঠিক আছে স্যার। তাহলে অ্যাসাইন করো না। কত অন্য ধরে নেব? কিছু 0 0 হ্যাঁ 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 মেবি 0 0 দিয়ে হবে তাই হবে না? 1 ধরলে তো আবার হচ্ছে 1 এর যোগ হয়ে বেশি জি হয়ে স্যার যাবে। 1 তে আবার এক্সট্রা নাম্বার যোগ হয়ে যাবে কি আসলো দেখো তো 21 21 34 এরকম আসলো কেন বলো তো? স্যার ওখানে 3টা প্রিন্ট করতে হবে ওই জন্য 3টা আসছে 30 আসলো কেন? 21 কারণ থেকে 34 তো ঠিকই আছে মনে হয় হ্যাঁ, পিটাকে প্রত্যেক স্টেপেই প্রিন্ট হবে তাই না? পিটাকে তুমি এখানে কেন প্রিন্ট করছো? পিটাকে লুপের ভিতরে প্রিন্ট করা লাগবে না বলো তো? জি স্যার তাহলে সিরিয়াল আসবে পিটা প্রিন্ট হবে না তাই মনে হচ্ছে না তোমার কাছে? কি মনে হয় পিটা কি লুপের বাইরে প্রিন্ট করবো না ভিতরে? পিটা কি অনেকবার প্রিন্ট হবে তার ভিতরে প্রিন্ট হবে ভিতরে প্রিন্ট করতে হবে তাই না? জি তাই স্যার তো হ্যাঁ টোটালটা ভিতরে n1 আর n2 কোথায় প্রিন্ট করতে হবে? n1 n2 তুমি শুরুতেই প্রিন্ট করে নাও। n1 আর n2 এখানে লুপ চালানোর আগে তুমি প্রিন্ট করে নাও 0 আর 1 কোনো হ্যাঁ সমস্যা? না এবার তার কি চেঞ্জ করা লাগবে? মাথাটা একটু খাটাও তো। দেখো তো ঠিক আছে এখন ঠিক আছে ঠিক আছে? এইখানে বলো 0 দুইবার আসলো কেন? কারণ প্রথম প্রথমে তো স্যার স্যার 0 দুইটাই ইয়ে N1 ছিল হয়েছে স্যার একটা n1 একটা n2 হবে। এরকম আসলো কেন? কি হচ্ছে কিছুই বুঝলাম না সারে কারেন্ট চলে গেছে